কোনোভাবে দুজনের অ্যাসিস্ট্যান্ট আর গার্ডদের সহায়তায় বাইরে বেরিয়ে এসেছেন পলাশ মির্জা আর মহসিন তাজওয়ার। গাড়িতে উঠেছেন তারা। পলাশ মির্জা বলে ওঠেন, এ সময় এমন ঝামেলার মানে বুঝতে পারলাম না। আমারও সন্দেহ হচ্ছে। পলাশ মির্জার ঘড়িতে সময় দেখলেন, বললেন, আমার অফিস তো বেশি দূরে না, চল ওখানে গিয়ে ডিনারটা করি, রেস্টুরেন্টে তো আর করা হলো না। মহসিন তাজওয়ারের ফোনে তখন একটা কল এলো। কেউ একজন কিছু বললেন হয়তো। মহসিন তাজওয়ার কলটা কেটে দিয়ে পলাশ মির্জাকে বলে উঠলেন, হবে না বোধহয়, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে এখনই যেতে হবে মনে হয়, তুই বাড়িতে চলে যা, পরে একদিন সময় করে দেখা করব। এই বলেই মহসিন তাজওয়ার গাড়ি থামাতে বললেন। নেমে গেলেন তিনি। ওনার গাড়িটা পেছনেই ছিল, আর সাথে গার্ডদের গাড়িও। মন্ত্রী মানুষ, গাড়ি বহর নিয়ে চলাচল করবে স্বাভাবিকই। গাড়িতে ওঠার আগে মহসিন তাজওয়ার পলাশ মির্জাকে বলে উঠলেন, সাবধানে যা পলাশ, ভালো থাকিস। পলাশ মির্জার কেন যেন মনে হলো, তবুও হেসে বলেন, তুইও। আলাদা হলেন দুজন। পলাশ মির্জা বাড়ি চলে এলেন তখন। আফরা বেগম স্বামীকে আজ দ্রুত ফিরতে দেখে অবাকই হলেন। পলাশ মির্জা স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলেন, প্রেমার সাথে কথা হয়েছিল তোমার? হ্যাঁ, হয়েছে। ব্যবসার কথাটা বলেছ? বলেছি। পলাশ মির্জা উৎসুক চোখে তাকালেন আফরা বেগমের দিকে। আফরা বেগম বলেন, অবাক হয়েছিল, পরপরই কল কেটেও দিয়েছে। হতাশ হলেন পলাশ মির্জা। মেয়েটা তার সাথেও কথা বলছে না, কি যে হবে। পলাশ মির্জা আফরা বেগমকে বলে উঠলেন, প্রান্তিকাকে কাল আসতে বলো, অনেকদিন হয় আসে না মেয়েটা। আফরা বেগম মাথা নাড়ালেন। তখনই পারভেজ মির্জার স্ত্রী রোকসানা বেগম ডেকে উঠলেন, ছোট, এদিকে আয় তো, এটা কি দেখে যা তো। আফরা বেগম চলে গেলেন। পলাশ মির্জা ওপরে চলে গেলেন। ওনার বড় ভাই পারভেজ মির্জা কিছুদিনের জন্য থাইল্যান্ডে গিয়েছেন। পলাশ মির্জা সবে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে এগিয়েই যাবেন, এমন সময় ওনার ফোনে একটা কল এলো। বাড়ির বাইরে আফরা বেগম আর রোকসানা বেগম বাগানে দাঁড়িয়ে মালিকে দিয়ে এই অসময়ে আগাছা পরিষ্কার করাচ্ছিলেন আর কথা বলছিলেন। পলাশ মির্জা তখন ওনাদের পাশ কাটিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল। এভাবে ওনাকে তাড়াহুড়ো করে যেতে দেখে আফরা বেগম অবাক হলেন। প্রশ্ন করলেন, কি হয়েছে, কোথায় যাচ্ছ? পলাশ মির্জা তখন গাড়িতে উঠছেন আর বললেন, ফিরতে রাত হবে। গাড়িতে বসে জানালার বাহিরে তাকিয়ে আছে প্রেমা, সূর্যটা দেখছে। সন্ধ্যা হবে কিছুক্ষণ পর। তারা মূলত ওয়েস্ট লম্ব পাহাড়ে। এটা স্কটল্যান্ডের ফাইভ শহরে অবস্থিত সবচেয়ে উঁচু পাহাড়। প্রেমা ভাবুক হয়ে বসে আছে। সকালে নুন দেওয়ার ঘটনাটা আসলে কি ছিল? সে তো নুন বেশি দেয়নি। তবে কিভাবে কি? নাকি ওই ক্রিস্টিনাই দিয়ে দিয়েছে? ক্রিস্টিনা মেয়েটা কি রান্নাঘরে গিয়েছিল নাকি সকালে? উচ্ছ্বাস গাড়ি চালাতে চালাতেই বলল, হ্যাঁ, হাত ধুতে গিয়েছিল। প্রেমা দাঁতে দাঁত পিষল। হাত ধুতে নয়, বরং আমার প্রেস্টিজ খারাপ করতে গিয়েছিল। উচ্ছ্বাস বুঝল না, প্রশ্ন করলো, মানে? প্রেমা উত্তর দিল না, বরং রাগ দেখিয়ে বলল, এমন মেয়ের সাথে মেশেন কেন? ওই রকম ফালতু মেয়ে, ওকে আর আমি কখনোই আমার চোখের সামনে দেখতে চাই না। উচ্ছ্বাস বেকুবের মতো প্রশ্ন করলো, হয়েছেটা কি? আমার মাথা গরম হয়েছে, পাহাড়ের চূড়ায় উঠলে ঠান্ডা হবে। প্রেমার মন চাইল উচ্ছ্বাসের মাথা ফাটিয়ে দিতে, তবে দমে গেল সে। আধা ঘন্টার মাঝেই তারা পৌঁছে গেল পাহাড়ের সামনে। প্রেমা অবাক হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। নীল আকাশের নিচে সবুজের ঢেউ তুলে দাঁড়িয়ে আছে ওয়েস্ট লম্ব ফাইভের বুকের ওপরে রাজসিক এক পাহাড়। স্কটল্যান্ডের সেই প্রাচীন ভূমি যেন পাহাড়টিকে নিজের মুকুট করে রেখেছে, চারপাশের সমতল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়ানো। দূর থেকে দেখলেই বোঝা যায় এ যেন প্রাকৃতিক আপন হাতে গড়া প্রাচীন দুর্গ। উচ্ছ্বাস প্রেমাকে বলে উঠল, যাওয়া যাক। প্রেমা মাথা দৌড়ালো। উচ্ছ্বাস প্রশ্ন হলো, মাউন্ট ট্রাকিং এর অভ্যাস আছে? হ্যাঁ। তাহলে চলো। চূড়ার পথে উঠতে উঠতে বাতাস বদলে যাচ্ছে। নিচে গড়িয়ে পড়ছে সোনালি ঘাস। দূরের বনভূমি আর গ্রামগুলো যেন ক্ষুদ্র ক্ষুদ্র খেলনা। প্রেমা অপলক তাকিয়ে আছে। উচ্ছ্বাস তার পেছনে ছিল। প্রেমা অসাবধানতায় পড়ে যেতে নিচ্ছিল।
উচ্ছ্বাস পেছন থেকে ধরল তাকে। এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল উচ্ছ্বাস। সাবধানে। প্রেমা সোজা হয়ে দাঁড়ালো। উচ্ছ্বাস তার সামনে গেল আর প্রেমার হাতটা শক্ত করে ধরল। প্রেমা হাতের দিকে তাকালো আর আস্তে ধীরে উঠতে লাগলো। তাদের মতোই আরো অনেক মানুষ রয়েছে, সবারই এক উদ্দেশ্য, পাহাড় থেকে সূর্যাস্তটা দেখা। পাহাড় চূড়ায় পৌঁছানোর পর দেখা গেল আরো অনেক মানুষ। অনেকে বসে আছে তো অনেকে ছবি তুলছে। প্রেমার হাত তখনও শক্ত করে ধরে আছে উচ্ছ্বাস। প্রেমার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে একটা ছবি তুলে দেই। শীতের বিকেলের সূর্যের আলোটা উচ্ছ্বাসের মুখের ওপরে এসে পড়েছে। শীতল হাওয়ায় উচ্ছ্বাসের চুলগুলো দুলে উঠছে। প্রেমা উচ্ছ্বাসের মুখশ্রী পর্যবেক্ষণ করছে খুঁটিয়ে খুঁটিয়ে। মানুষটা ভীষণ সুন্দর। পাহাড়ের গায়ে তখন গাঢ় ছায়া এসে পড়েছে। আগুনের মতো লাল হয়ে উঠেছে পুরো আকাশ। সূর্যটা ডুবছে তখন। উপস্থিত সবাই হয় প্রিয়জনের সাথে, আর না হয় পরিবারের সাথে মুহূর্তটা উপভোগ করছে। উচ্ছ্বাসের পাশে প্রেমা দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস প্রেমার দিকে তাকালো। মেয়েটার বড় বড় চোখ জোড়া, সামনের দৃশ্য মুগ্ধ চোখে দেখতে ব্যস্ত। এর ফাঁকে উচ্ছ্বাস প্রেমার একটা ছবি তুলে নিল। তারপরই পেছনে ফিরে তাকালো। আলবার্টকে দেখা গেল। ছেলেটাকে উচ্ছ্বাসই আসতে বলেছে। তাকে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় তাদের দুজনের ছবি তুলতে বলল। আলবার্ট মাথা নাড়িয়ে সাই জানালো। উচ্ছ্বাস সামনে ফিরল। আস্তে ধীরে নিজের হাত প্রেমাকে আগলে ধরল। প্রেমা নড়ল একটু, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তখনই সূর্যাস্ত সামনে পেছন থেকে দুজনেরই ছবি তুলে দিল আলবার্ট। প্রেমার ভালো লাগছে ভীষণ। আজকের বাতাসে শীতলতা আর বুনো হৃদয়ের মিষ্টি সুবাস পাচ্ছে ভীষণ। একটি রেস্তোরাঁয় এসে বসেছে দুজন। উচ্ছ্বাস খাবার অর্ডার করেছে। সবেমাত্র কিছু স্কটিশ খাবার সার্ভ করা হয়েছে। এমন সময় উচ্ছ্বাসের ফোনে কল এলো। প্রেমা আর চোখে উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাস কলটা রিসিভ করলো। আর সেকেন্ডের মাঝেই হাত থেকে ফোনটা পড়ে গেল তার। অবাক হলো প্রেমা। উচ্ছ্বাসের শরীর কাঁপছিল বোধহয়। প্রেমার ফোনে টুংটাং করে আওয়াজে মেসেজ এলো। প্রেমা সেটা চেক করতেই দেখলো তার মা লিখেছেন, উচ্ছ্বাসের বাবা আর নেই। তোর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশ মির্জা তখন হোটেলের সামনে গেলেন। তখন সেখানে মানুষ খুব কমই ছিল। ওনাকে একটি নির্দিষ্ট রুমে রাখা হয়েছিল। রুমে যেতেই মহসিন তাজওয়ারকে মাটিতে পড়ে থাকতে দেখেন উনি। কাতরাচ্ছিলেন মহসিন তাজওয়ার। পলাশ মির্জা দ্রুত বুকে গেঁথে থাকা ছুরিটা বের করে চেঁচাতে থাকেন। কিছুক্ষণের মাঝেই হোটেলের ম্যানেজার সহ আরো অনেক স্টাফ এসে পড়েন সেখানে। উপস্থিত সকলেই হতভম্ব। মহসিন তাজওয়ারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও পথিমধ্যে মারা যান তিনি। বিষয়টা ছড়িয়ে পড়ে দ্রুত। তাজওয়ার পরিবারের তখন কেউ জানে না বিষয়টা। উপমা বেগম কাজ করছিলেন আর ভাবছিলেন ছেলেকে এবার দেশে ফেরার জন্য জোর করবেন। সকালের দিকে কথা হয়েছিল। সাথে এটাও জানেন প্রেমাকে নাকি আজ ঘুরতে নিয়ে যাবে। হন্তদন্ত হয়ে তখনই দৌড়ে এলেন মইনুল তাজওয়ার। ওনাকে এত এভাবে আসতে দেখে চিন্তিত হলেন উপমা বেগম। তার চেয়েও মুখের হাবভাব দেখে কোনো কিছুই সুবিধার ঠেকল না। প্রশ্ন করলেন, কি হয়েছে ভাবি? ভাইজান আর নেই? এই বলেই অঝরে কাঁদতে লাগলেন মইনুল তাজওয়ার। উপমা বেগম নড়ে উঠলেন। চোখে ওনার অস্বাভাবিক আতঙ্ক ভেসে উঠল। মইনুল তাজওয়ারের কাদার শব্দের সঙ্গে যেন তার হৃৎপিণ্ড চূর্ণ বিচূর্ণ হলো। মহসিন আর নেই, এই কথাটা তার কানে ঘুরপাক খাচ্ছে বারংবার। কিন্তু মনে একই রকম বিশ্বাস হচ্ছে না যেন। মহসিনের সেই প্রাণবন্ত হাসি, কোমল স্পর্শ, সবাই যেন অচিরেই স্মৃতিতে হারিয়ে যাচ্ছে যেন। উপমা বেগম দৌড়ে নিচে গেলেন। বাড়ির সবাই কাঁদছে। মুহূর্তেই যেন তাজওয়ার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। উপমা বেগম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাতে আছে ছোট বড় সবাই। হাসপাতালে আসতেই মানুষের ভিড়। সাংবাদিকেরা নানান প্রশ্ন শুরু করলেন তাজওয়ার পরিবারকে দেখে। পুলিশি সহায়তায় সবাই ভেতরে গেলেন।
পলাশ মির্জাকে বাইরে দেখা গেল না। পাশে দাঁড়িয়ে আছে পুলিশ সহ আরো অনেকেই। মহসিন তাজওয়ারকে একটি কক্ষে রাখা হয়েছে, একটি স্ট্রেচারের ওপরে। রক্তাক্ত দেহটা দেখেই উপস্থিত সবার রুহু কেঁপে উঠল। উপমা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরলেন। ওনার নিজের শরীরটাও রক্তাক্ত হয়ে গেল। সবাই কাঁদছে। উপমা বেগমকে টেনে আনলেন সুফিয়া বেগম। উপমা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ, আমাকে একা এভাবে রেখে যেতে পারো না তুমি। সবার বুক কাঁপছে। কি থেকে কি হয়ে গেল? সকলের সবার বুক কাঁপছে। কি থেকে কি হয়ে গেল? সকালেই মানুষটার সাথে একসাথে বসে পরিবারের সবাই নাস্তা করেছে। উপমা বেগম পাগলের মতো আচরণ করছেন। হাত মুড়ে বুকটা ঢাকা দিলেন। কেউ যেন তাকে বলল, এটা শুধুই স্বপ্ন, চোখ মেললেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু চোখ মেলে তাকাতেই দৃশ্যটা সত্যি। মহসিনের রক্তমাখা পোশাক, ছুরির চিহ্ন, সবাই রীতিমতো জীবন্ত সত্য। তার বুকের মধ্যে অজানা রকমের ফাঁকা শূন্যতা অনুভব হলো। মইনুল তাজওয়ার, যিনি কেবলই বড় ভাইয়ের মৃত্যুতে হাহাকার করছেন না, বরং পুরো পরিবারের প্রিয় মানুষের ক্ষয়ক্ষতি যেন তার কাঁধে চাপিয়ে পড়েছে। প্রতিটি শব্দে কাদার ফাঁপা ঢেউয়ে ভেসে যাচ্ছে পরিবারের ছোট বড় সকল সদস্যরা। মুকিত তাজওয়ার এখন হাড় কাঁপানো নীরবতার মধ্যে দাঁড়িয়ে চুপচাপ কেঁদে যাচ্ছেন। উপমা বেগমের মনে একটা অশান্তি কাজ করছে। মনে হচ্ছে মহসিনের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। কণ্ঠ রোধ করা কাদার মধ্যে মনে হচ্ছিল, কে এই দুষ্কৃতিকারী? কে আমাদের মহসিনকে শেষ করে দিল? তার চোখে অন্ধকার ছড়িয়ে যাচ্ছে। মহসিনের জন্য যে কষ্ট তারা আজ বরণ করছেন, তার তুলনা হয় না। প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর নীরবতা গলার মধ্যে জড়ো হয়ে আছে। পরিশেষে তাজওয়ার পরিবারে দেখতে পেল মহসিন তাজওয়ার আর নেই, কিন্তু তার আত্মার সঙ্গে পরিবারের প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি ক্ষণিক স্মৃতি ছেড়ে ফেলা হয়েছে। সকালের হৃদয় গহীনে যেন কোনো শূন্যতা, যাকে আর কোনো ভালোবাসা বা কথায় পূরণ করতে পারবে না। তখনই আবার খবর এলো, মন্ত্রী মহসিন তাজওয়ারকে হত্যা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী পলাশ মির্জা। এটা শুনে উপস্থিত পরিবেশ আরো বেশি ভারী হয়ে উঠল। পলাশ মির্জাকে পুলিশ নিয়ে যাচ্ছেন। পলাশ মির্জাই নাকি স্বীকার করেছেন উনিই খুন করেছেন। বাতাসের গন্ধে রক্তের ঘ্রাণ মিশে গেল, সাথে ভয়ানক এক ষড়যন্ত্র ও নির্মমতা। এদিকে মির্জা পরিবারে আরেক শোকের ছায়া। পরিবারের সবাই রেডি হয়েছেন যাওয়ার জন্য। পারভেজ মির্জা রেগে আছেন পলাশ মির্জার প্রতি। পলাশ কিভাবে মিথ্যা স্বীকারোক্তি দিতে পারে? প্রান্তিকাও এসেছে বাড়িতে, তবে খুবই শান্ত দেখা গেল আফরা বেগমকে। উনি সবসময় যথেষ্ট স্ট্রং ছিলেন। ওনার বিশ্বাস আছে পলাশ মির্জার প্রতি। যত বড়ই বিপদ আসুক না কেন, মানুষের উচিত শান্ত থেকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা। হয়তোবা পরিস্থিতি এখন স্রোতের বিপরীতে এসে ঠেকেছে, তাই বলে উন্মাদের মতো ব্যবহার শোভা পায় না। আফরা বেগম বরং মহসিন তাজওয়ারের জন্য খারাপ লাগছে। মানুষটার ষড়যন্ত্রের শিকার হয়ে দুনিয়া ছাড়তে হলো। যার ভাগ্যে যা লেখা থাকে। মাঝ থেকে পলাশ মির্জাও ফেঁসে গেলেন। আফরা বেগম মেয়েকে বলে রেখেছেন, মহসিন তাজওয়ারের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আগামীকাল সকালে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। প্রথমে হাসপাতালে আসলে মির্জা পরিবার। পারভেজ মির্জা একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হওয়ায় সাথে আর্মি ছিলেন কিছু, সেজন্য ঢুকতে দেওয়া হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, তাজওয়ার পরিবারের সবাই তাদের দেখেও না দেখার ভান করলো। সুফিয়া বেগম মুখ বাঁকালেন, তবে এগিয়ে এলো মৃণাল ছেলেটা। এসে বলেন, কি থেকে কি হয়ে গেল আঙ্কেল? আমরাও বুঝতে পারলাম না। চাচ্চু আর বাকি কথাটা বলতে পারল না ছেলেটা, কেঁদে দিল। আফরা বেগম উপমা বেগমের দিকে তাকিয়ে রইলেন। আফরা বেগমের কিছুটা সন্দেহ সেই দিন আব্দুল মোতালেবকে দেখে হয়েছিল, তবে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তো আর ওনাকে এভাবে দোষারোপ করা যায় না। পলাশ মির্জাকে সাবধান করেছিলেন আফরা বেগম। পলাশ তার কথা শোনেনি,
কি এমন হলো যে এভাবে স্বীকারোক্তি দিল? তখনই মইনুল তাজওয়ার ছেলেকে ডাকলেন। খুনির পরিবারের সাথে এভাবে কথা বলা মানায় না মৃণাল, এদিকে এসো। গায়ে লাগালো না পারভেজ মির্জার। উনি দেশের সম্মানিত একজন মানুষ। সামান্য একজন ব্যবসায়ী এভাবে বলাতে ওনার যথেষ্ট রাগ হলো। তবে ওনার ছোট ভাই যা স্বীকারোক্তি দিয়েছে যে আমি স্বার্থের হাসিলে মহসিনকে মেরেছি, কারণ আমাদের বন্ধুত্ব থাকলেও ভেতরে কিছু শত্রুতা ছিল। ছোট ভাইয়ের এমন বোকামোর জন্য ভারী অবাক পারভেজ মির্জা। মির্জা পরিবার এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। সবাই বেরিয়ে যেতে শুরু করবে এমন সময় উপমা বেগম এগিয়ে এলেন। আফরা বেগমের সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটো লাল ওনার। উপমা বেগম বলে উঠলেন, মইনুলের ব্যবহারের জন্য ক্ষমা করবেন, আমাদের পরিস্থিতি বুঝতে পারবেন আশা করি। আফরা বেগম মাথা নিচু করে বললেন, আমি সান্ত্বনা দিতে পারি না, শুধু বলবো আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন আর নিজেকে শান্ত রাখুন। জানি অসম্ভব, তবুও সবাই যদি ভেঙে পড়ে তবে সামলানোর মানুষ তো আর থাকবে না। জানি না আজকের ঘটনার পর আমাদের দুই পরিবারের মাঝে সম্পর্ক থাকবে কিনা। আজ আসি তবে, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক ৭০ দিনে। আল্লাহ হাফেজ। এই বেলে এই বলেই বেরিয়ে গেলেন ওনারা। উপমা বেগম ফ্লোরের দিকে তাকিয়ে আছেন। উনি সর্বশক্তি হারিয়ে ফেলেছেন। প্রেমা যথেষ্ট শান্ত আছে, পরিস্থিতি একদমই ভিন্ন। উচ্ছ্বাসকেও শান্ত দেখাচ্ছে, গাড়ি চালাচ্ছে শান্তভাবে। হঠাৎই গাড়িটা থামালো উচ্ছ্বাস। প্রেমা বাইরে তাকালো, দূর দূরান্তে মাঠ দেখা যাচ্ছে শুধু। উচ্ছ্বাস হঠাৎই বলে উঠল, বাবা আমার বন্ধু ছিল, কিন্তু বাবা মন্ত্রী হওয়ার পর আমি বাবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলাম। আমার রাজনীতি পছন্দ নয়। কত বছর হয় বাবার সাথে ১ ঘন্টা বসে কথা বলা হয়নি। অথচ দেখো, বাবা এখন না ফেরার দেশে চলে গেল। আর কি কথা হবে? আর কি কখনো বলতে পারবো, বাবা কেমন আছো? এই বলে চোখ বেয়ে জল পড়ল উচ্ছ্বাসের। প্রেমা সামনে তাকিয়ে রইল। উচ্ছ্বাস আবারও বলল, বাবার সাথে শেষ কথাটাও হলো না। এর আগেই কেউ। প্রেমার সামনেই তাকিয়ে রইল। কি আর বলবে সে। উচ্ছ্বাসী আবার বলে উঠল, চিন্তা করো না প্রেমা, সব ঠিক হয়ে যাবে। তোমার বাবা সম্পূর্ণ নির্দোষ আমি জানি। আমি ছোট থেকেই ওনাকে দেখে বড় হয়েছি। একবার বাবা আর পলাশ আঙ্কেলের সাথে ঘুরতেও গিয়েছিলাম। উনি মানুষটা কেমন আমার জানা আছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলেই আরো কাঁদলেন। বাবার চেহারা চোখে ভাসছে খুব। কি থেকে কি হয়ে গেল ভাবতেই কষ্ট লাগছে। বাবাকে আর দেখবো না, আর না কথা বলা হবে কোনো দিনও। প্রেমা তখনও চুপ রইল। দেশে ফিরে উচ্ছ্বাসের সাথে যখন তাজুয়ার বাড়ি পা রেখেছিল প্রেমা, তখন উচ্ছ্বাস বাদে বাকিরা সবাই প্রেমাকে চলে যাওয়ার জন্য বলেছিল। শুধু উচ্ছ্বাসই প্রেমার পাশে ছিল। প্রেমা অবাক হয়েছিল উপমা বেগমকে দেখে। সুফিয়া বেগম তো প্রেমাকে মারতে এসেছিলেন এক প্রকার। প্রেমা শুধু তাকিয়েই রইল সেদিন। জানাজা শেষে মহসিন তাজওয়ারকে দাফন করানোর পর বাড়িতে ফিরে এক একজনের নানান কথা। প্রেমার সাথে প্রেমার পরিবারও ছিল, আফরা বেগম, পারভেজ মির্জা আর রাইসা। তোমার বাবা একজন খুনি, ভাইজান কত ভালোবাসতেন, বন্ধু কম ভাই ভাবতেন। আমাদের চাইতেও ওই পলাশের কদর করতেন বেশি। লোভ আর প্রতিশোধের জন্য এভাবেই বুকে ছুরি মেরে দিল। ছি, জঘন্য। প্রেমা সহ্য করতে পারল না। রাইসার রাগে শরীর কাঁপছিল। সে তার ছোট আব্বুকে অনেক ভালোবাসে। তেড়ে যেতে নিবে এমন সময় আফরা বেগম আটকালেন। এদিকে প্রেমার হাত মুষ্টিবদ্ধ তখন। বাবাকে সে ভালোবাসে। বাবার অপমান সহ্য করার মতো মেয়ে নয়। মহসিন তাজওয়ারের মন্ত্রী হওয়ার পেছনে অবশ্যই পলাশ মির্জার অবদান ছিল। লোভে মারতেই যদি হতো, তবে এই পদে আসতে সাহায্য আর করতেন না পলাশ মির্জা। প্রেমা গম্ভীর স্বরে বলল, মুখ সামলান নিজের। যদি ছুরি মারতেই হতো তাহলে আরো আগেই মারতো বাবা। এতগুলো বছরে কি দরকার ছিল? তেড়ে এলেন মইনুল তাজওয়ার। মৃণাল বাবাকে আটকালো।
কি করছো বাবা? হিতাহিত জ্ঞান শূন্য হলে নাকি? এখানে শুধু আমরা নই, আরো মানুষ আছে। আর প্রেমা উচ্ছ্বাস ভাইয়ের স্ত্রী আফরা বেগম সহ পারভেজ মির্জা আর রাইসা চলে গেল তখন। প্রেমা আর চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। ছেলেটা বসেছিল ফ্লোরে, চোখে জল, একটুও ফিরে তাকালো না। সে সময় প্রেমা অপমান সহ্য করতে পারে না, সিদ্ধান্ত নিল চলে যাবে এখান থেকে। এক পলক উপমা তাজওয়ারের দিকে তাকালেন। উনি এক কোনায় চুপটি মেরে দাঁড়িয়ে আছেন, পাশে নিঝুম বেগম। ধরে আছেন উনি উপমা বেগমকে। প্রেমা পেছনে ফিরে হাঁটা ধরল। মহসিন তাজওয়ারকে প্রেমার পছন্দ ছিল, অনেক আদর করতেন প্রেমাকে। ওনার জন্য এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল প্রেমার। প্রেমা চলে যাচ্ছিল, তখনই উচ্ছ্বাস দৌড়ে এসে প্রেমার হাতটা ধরল। প্রেমা উচ্ছ্বাসকে কিছু বলতে দিলেন না। হয়তোবা সবার কথা শুনে তারও মনে হচ্ছে প্রেমার বাবাই খুনি, অথচ গতকালই স্কটল্যান্ডে থাকাকালীন বলল আঙ্কেল এমনটা করতে পারে না। কি অদ্ভুত! প্রেমা উচ্ছ্বাসের হাত ছাড়িয়ে দিল, শুধু বলল, আমাকে ধরবেন না, পাপ হবে। তবে আমার বাবা খুনি নয়। যেদিন প্রমাণ হবে, আপনার পরিবার এখন বলা কথাগুলো কিভাবে ফিরিয়ে নিবে তখন? এই বলে একবার পেছনে ফিরে তাকালো। এক একজন চোখে মুখে ঘৃণা নিয়ে তাকিয়ে আছে। চলে গেল প্রেমা। উচ্ছ্বাস দৌড়ে বেরিয়ে যেতে নিবে, তখনই উপমা বেগম বলে উঠলেন, তুমি যদি যাও প্রেমার পিছু, তবে তুমিও তোমার বাবার বিরুদ্ধে। উচ্ছ্বাসের চলন থেমে গেল। চোখের কোণে জমে থাকা জল টপ করে পড়ল মাটিতে। দাঁড়িয়ে রইল মূর্তির মতো। মায়ের কথা বিশ্বাসই হচ্ছে না উচ্ছ্বাসের। এ কি সেই উপমা বেগম, নাকি অন্য কেউ? বাড়িতে এসে সবাই বসে আছে, বসার ঘরে বসলো। রোকসানা বেগম এলেন তখন, সাথে প্রান্তিকাও। প্রান্তিকার স্বামী আরাফও আছে সাথে। প্রেমার চোখ গেল রোকসানা বেগমের দিকে। ওনার মুখ দেখে কেমন যেন লাগলো প্রেমার। রাইসাকেও চেঁচিয়ে বলে উঠল, কত বড় সাহস ওদের! আমাদের এভাবে অপমান করে! ওদের আমি সবাইকে মেরে দেব, এক একটা। ছোট আব্বুর নামে আমার সামনে ওরা এইভাবে বলে কি করে? ওদের আমি দেখে নেব। ছোট আব্বু নির্দোষ প্রমাণ হোক, ওই তাজওয়ার পরিবারকেই আমি শেষ করে দেব। রোকসানা বেগম মেয়েকে টেনে তুলে ধরলেন, ধমকে বলেন, এসব কি কথা বলছিস তুই? রুমে যা তুই এখন। আফরা বেগমও রুমে চলে গেলেন। সবাই যারা যার ঘরে চলে গেলেও সেখান থেকে গেল হেমা, প্রান্তিকা আর আরাফ। প্রান্তিকা বলে উঠল, উচ্ছ্বাস, ওদের কারোর নাম নিও না আপু, শুনতে ভালো লাগবে না এখন। আমি বাবাকে দেখতে যাচ্ছি। এই বলে বেরিয়ে গেল। কারাঘরে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। যত যাই হোক, একজন মন্ত্রীর খুনের বিষয় সাধারণ কেউ হলে তো ধামাচাপা দেওয়াই যেত। আর এখানে মন্ত্রীর খুনের দায়ে পলাশ মির্জাকে ফাঁসানো হয়েছে। কোর্টে তোলা হবে আগামীকাল। পলাশ মির্জা স্থির চোখে চেয়ে বসেছিলেন। একজন পুলিশ এসে বলেন, আপনার সাথে কেউ দেখা করতে এসেছেন। পলাশ মির্জা চোখ তুলে তাকালেন। প্রেমাকে দেখতেই অবাক হলেন, আবেগে আপ্লুত হয়ে পড়লেন হঠাৎ। প্রেমা বাবাকে দেখে বলল, বাবা। পলাশ মির্জার চোখে জল ছিল, মেয়ের সামনে কাঁদতে পারলেন না। যথাসম্ভব শক্ত গলার স্বর রেখেই বললেন, কেমন আছিস মা? তুমি যেমন রেখেছো আমাদের। পলাশ মির্জা বলেন, মা, আমাকে বিশ্বাস করিস তো? অনেক। হাসলেন পলাশ মির্জা, বললেন, মনে রাখিস, ঝড় এলে গাছও মাথা নোয়ায়। আরো একটা কথা বললেন পলাশ মির্জা, শুনে প্রেমা অবাক হলো। প্রেমা চলে গেল সেই দিন। গুনে গুনে গোটা একটা বছর কেটে গেছে। পলাশ মির্জাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উচ্ছ্বাস বাবার পেশায় যায়নি, বরং এই মন্ত্রী পদে গিয়েছেন মহসিন তাজওয়ারের মেজ ভাই মইনুল তাজওয়ার। এখন উনিই বড় ভাইয়ের দায়িত্বে রয়েছেন। উচ্ছ্বাস রাজনীতি সম্পর্কে জানে না, এসব কিছু নিয়ে তার ধারণা শূন্য। তাই তো বাবার ব্যবসার হাল ধরেছে সে। এই এক বছরে অনেক উন্নতিও হয়েছে।
টপ 10-এ দাঁড় করিয়েছে উচ্ছ্বাস। উচ্ছ্বাস তাজোয়ার বাড়িতে থাকে না। সেই দিন উচ্ছ্বাস বাড়ি ছেড়েছিল নিজেও। উপমা বেগম যখন কথাটা বলেছিলেন, উচ্ছ্বাস থেমে গিয়েছিল ঠিকই, তবে মা নেওটা উচ্ছ্বাস হঠাৎ করে বলে উঠেছিল, আমি সত্যে বিশ্বাসী মা, তোমরা বিশ্বাস রাখতেই পারো, তবে আমি রাখতে পারলাম না। তোমাদের মিথ্যা ধারণা যদি পক্ষপাতিত্ব করে, তবে আমি তোমাদের পক্ষ ছেড়ে দিলাম। আমার বাবা আমাকে এই শিক্ষা দেয়নি। উচ্ছ্বাস তাজওয়ার কখনো মিথ্যাকে হ্যাঁ বলতে শেখেনি। ভালো থেকো। বাড়ি থেকে বেরিয়ে প্রেমার বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রেমারা নাকি চলে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না, শুধু জানে প্রেমারা চলে গেছে। কোনো খোঁজ পেয়েছো? ফোনের ওপাশ হতে আইমানের উত্তর এলো, নো স্যার, তবে আমরা সকল রকম চেষ্টা করছি। আইমান ছেলেটাকে মহসিন তাজওয়ার বলেছিলেন, ওনারা যদি কিছু হয় তবে আইমান যেন উচ্ছ্বাসের সাথে থাকে। ছেলেটা মন্ত্রী মইনুল তাজওয়ারের সাথে যায়নি, বরং উচ্ছ্বাস তাজওয়ারের সাথে দিয়েছে। উচ্ছ্বাস বাইরে থেকেই নিজের বাবার ব্যবসার হাল ধরলো, এতে তাকে কেউ সাহায্য করেছে। ফোনটা বিছানার উপরে ছুঁড়ে মারলো উচ্ছ্বাস। এই 1 বছরে অনেক পাল্টে গিয়েছে সে। আগের মতো হাসে না, মুখ প্যাঁচার মতো করে রাখে সব সময়। পলাশ মির্জার কোম্পানির নাম PR। ব্যবসার হাল ধরেছে প্রান্তিকা, প্রেমার বড় বোন। প্রান্তিকাকে উচ্ছ্বাস অনেকবার জিজ্ঞেস করেছে, না কোনো খোঁজ মেলেনি প্রেমার। কথা বলতেও নারাজ তারা। প্রান্তিকার স্বামী আরাফ চেনে উচ্ছ্বাসকে, তার জন্যই তো ফ্রেন্ড। স্কটল্যান্ডে থেকে পড়ালেখা শেষ হয়নি, দেশে এসে বিয়ে করে নিয়েছে ছেলেটা। উচ্ছ্বাস তো তাকেও জিজ্ঞেস করেছিল। ছেলেটা বউকে ভয় পায়, তাই কিছু বলতে পারেনি। উচ্ছ্বাস আর আরাফ ড্রিঙ্কস করেছিল আর আলাপ করছিল। উচ্ছ্বাস বলে উঠল, আমার কিছু তথ্য আছে পলাশ আঙ্কেলের কেসটা নিয়ে, তবে নিখুঁত প্রমাণ নেই, তবে আমি এর শেষ দেখেই ছাড়ব। আরাফ বলল, আব্দুল মোতালেবকে সন্দেহ হয় আমার। ও তো আমার বাবাকে মেরেছে। আমি নিরুপায় ভাই, আমি নিরুপায়। চোখের সামনে খুনি ঘুরে বেড়াচ্ছে, অথচ এমন নিখুঁতভাবে তারা কাজটা করেছে যে আমার পক্ষে কিছুই করাটা সম্ভব হচ্ছে না। বাবার কবরের পাশে গেলে লজ্জা লাগে। বাবার খুনিকে 1 বছরেও তো ধরতে পারলাম না। আমি কেমন ছেলে! পলাশ আঙ্কেলও অমন অবস্থায় রয়েছেন। আড়াল হতে দেখে এলাম সেদিন। ইয়াং ছিলেন অনেক, 1 বছরে কেমন হয়ে গেলেন। কেউ ভালো নেই, কেউ ভালো নেই। উচ্ছ্বাস মাথা নিচু করে হঠাৎই হাসলো, সেই হাসিতে বেদনা ছিল। বলল, প্রেমাটাও কোথায় হারিয়ে গেল কে জানে। ও কি আর কোনোদিনও ধরা দেবে না?